আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। যুদ্ধ 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 চাই। সিরিজ থেকে আমাদের জায়গা কম, সেখানে C-130 যে বিমানগুলো ছিল গ্লোবমাস্টার, তাতে প্রচুর জায়গা নিত। এখন সম্ভবত ওই জায়গাটা খালি করে ওখানে রাফাল ওখানে মোতায়েন করা হবে, বা বিদেশি কোনো শক্তি এসে যদি ওখানে বসে তাহলে সেগুলো মোতায়েন করা হবে ওখানে। তাহলে কি হলো, এদিকে আমরা বাংলাদেশ, ওদিকে চীন, আর এদিকে বার্মা, তিন দিকে নজর দেওয়া হলো। মানে ভবিষ্যতে কি হবে তো বলা যায় না। এখন থেকে ভারত তৈরি হয়ে বসে থাকছে যে যাই হোক না কেন ভারত কোনোটাকে উপেক্ষা করবে না। কালকে আমাদের সেনাপ্রধান এখানে একটা নয়াদিল্লিতে একটা কথা বলেছেন, একটা বিবৃতি দিয়েছেন সাংবাদিক বৈঠকে। সেটা কাগজে আমাদের বেরিয়েছে। সেটা বেরোচ্ছে কি, ভাবাচ্ছে তিনপর্ষি প্রত্যয়ী সেনাপ্রধান। এখন তিনি যা বলেছেন তাতে তিনটে দেশের কথা বলেছেন। চীনের কথা বলেছেন অল্প করে, মেনলি পাকিস্তানকে টার্গেট করা হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশও আছে। বাংলাদেশের 8 লাইন রয়েছে খবর, কিন্তু 8 লাইনের ভেতরে ইন বিটুইন দ্য লাইন অনেক কথা বলা আছে। আমি সেদিকে আসছি। আমি প্রথম থেকে রিপোর্টটা পড়ি, কারণ এখানে চীন, পাকিস্তান, বাংলাদেশ কিভাবে জড়িয়ে আছে সেটা আপনারা বুঝতে পারবেন। লেখা হচ্ছে, তিন প্রান্তের তিন প্রতিবেশীকে নিয়ে ভারত যে খুব কম বেশি উদ্বিগ্ন তা কার্যত আজ বুঝিয়ে দিলেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। উত্তরের লাদাখ আপাতত শান্ত হলো, চীনের তৎপরতা বাড়ছে স্যাক্সকম উপত্যকায়। পশ্চিম সীমান্তের জঙ্গি শিবিরগুলোতে পাকিস্তানের মদত অব্যাহত। পূর্ব সীমান্তে বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের পরে চীন পাকিস্তানের সঙ্গে নতুন অক্ষর গড়ার পথে। মানে চীন নতুন ভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে একটা সামন্তরায় সম্পর্ক রেখে যাচ্ছে বলে উনি বলছেন। বাংলাদেশ সেনার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। মায়ানমার অসাধ্যের দিকেও ভারত নজর রেখেছে। সেনাপ্রধান জানিয়ে দেন, অপারেশন সিঁদুর এখনো চলছে। তার কথা, অপারেশন সিঁদুরের পরে সীমান্তে সন্ত্রাস কমেছে। গত বছর 26 জন জঙ্গি মারা গিয়েছে, তাদের 65% বিদেশি। স্থানীয় জঙ্গি সংখ্যা, মানে মৃতের সংখ্যা, স্থানীয় সংখ্যা 10-এর নিচে। সম্প্রতি জম্মু কাশ্মীরের সীমান্ত রেখার ড্রোন দেখা গিয়েছে। সেনাপ্রধান বলেন, বিষয়টা নিয়ে বিদেশের ডিজিএম এর সঙ্গে কথা হয়েছে। পাকিস্তানকে সতর্ক করা হয়েছে, ভুললে চলবে না। অপারেশন সিঁদুর এখনো চালু আছে। এরপরেও আজ সন্ধ্যায় নিয়ন্ত্রণ রেখা ফের ড্রোন দেখা দিয়েছে। মানে ভারতকে উস্কাচ্ছে, ভারতকে উস্কাচ্ছে। যেটা বাংলাদেশ করছে সেটা পাকিস্তানও করছে। আকাশ যুদ্ধে পাকিস্তান ও চীনের মোকাবিলায় রকেট ক্ষেপণাস্ত্র বাহিনী গড়ার কথা জানিয়েছে সেনাপ্রধান। অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, প্রথম 22 মিনিটেই খেলা ঘুরে গিয়েছিল। 7 মে সকালে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে অতর্কিত আঘাত হানে ভারতীয় সেনা। পাক প্রতিরক্ষা কার্যত তালগোল পাকিয়ে যায়। 10 মে সকালে সেনার 3 বাহিনীকে বলা হয়েছিল যুদ্ধ ব্যাপক আকার নিলে যা প্রয়োজনীয় পদক্ষেপ তাই করতে। উপগ্রহ চিত্রে ভারতের 3 বাহিনী পুরোপুরি যুদ্ধে নামার ছবি ফুটে উঠতেই পাকিস্তান সন্ধির প্রস্তাব দেয়। আবার বললেন, পাকিস্তানি সন্ধির প্রস্তাব দিয়েছিল, এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এর মধ্যে কোনো হাত নেই। জবরদখল করার স্যাক্সম উপত্যকার জমি চীনের 1963 সালে চীনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। সেখানে চীনের সাম্প্রতিক পরিকাঠামো নির্মাণ নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে সাউথ ব্লক। আর সেনাপ্রধান বলেন, চীন পাক সীমানা সমঝোতা বেআইনি। স্যাক্সকম কোনো সক্রিয়তা আমরা অনুমোদন করি না। চীনের সাম্প্রতিক যৌথ বিবৃতিও মানি না। তবে গালওয়ান প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনা কমাতে দুই দেশ আগ্রহী এবং সহমত। দুপক্ষই সীমান্তে শান্তি চায়। আমরা বাহিনীকে এমন ভাবে রাখতে চাই
তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। সরি, এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গে উনি বলছেন, মোহাম্মদ ইউনূসের জামানায় উদ্বেগ বেড়েছিল বা ভারত বাংলাদেশ সীমান্তে। সেনামন্ত্রীর মন্তব্য, আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকার থাকলে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস, তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তার দাবি, বাংলাদেশের 3 সেনা প্রধানের সঙ্গে ভারতীয় সেনার 3 প্রধানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভারতের প্রতিনিধি দল সে দেশের সংশ্লিষ্ট সব অফিসারের সঙ্গে কথা বলেছেন। সেনাপ্রধান বলেন, আশ্বস্ত করতে চাই বাংলাদেশ কোনোভাবেই ভারতের বিপক্ষে নয়। অর্থাৎ বাংলাদেশ যে ভারতের বিপক্ষে নয়, এখনো পর্যন্ত ভারত সেটাই মেনে চলেছে। কিন্তু যদি মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে চলছে তাতে যদি অবস্থার অবনতি হয়, তাহলে পরে কিন্তু ঘটনা অন্যরকম ঘটতে পারে। আর যে বলা হচ্ছে না এই 4-5 মাস কি 4-5 বছর, আসলে এই যে অন্তর্বর্তী নির্বাচনের কথা বলা হচ্ছে না, এই অন্তর্বর্তী নির্বাচনে মানে ইনক্লুসিভ নির্বাচনের কথা কিন্তু আমেরিকা এবং ভারত বলে যাচ্ছে, অন্যান্য দেশও বলে যাচ্ছে। এই ইনক্লুসিভ নির্বাচনটা আদৌ হয় কিনা তার উপরে কিন্তু নজর রাখা হচ্ছে। তাই বলা হচ্ছে এখানে, আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকার থাকলে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস, যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি 4-5 মাসে টানা হয়, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো না, আমি বরাবরই বলছি নির্বাচন হবে না, নির্বাচন হয়তো পেছাবে। এই 4-5 মাসের মধ্যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, তাহলে পরে কিন্তু ঘটনা ঘটতে পারে এবং যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং চাল ডালের ব্যাপারে একটা কথা হয়েছে, সেটা হয়তো কালকে কাগজে হয়তো বেরোবে, আমি তখন আপনাদের বলবো। পণ্য সরবরাহ নিয়ে একটা কথা হয়েছে, সেটা আমাদের এখনো বেরোয়নি, ফলে আমি এখনো বলছি না ওটা। কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে পণ্য সরবরাহ খুব শিগগির বন্ধ হয়ে যাবে। এমন আপনারা নিজেরাই ভাবুন যে পণ্য সরবরাহ যদি বন্ধ হয়ে যায় আর দেশের অবস্থা এই হাল হয়, তাহলে আপনারা মানে যেটা ভাবছেন যে ভারত বিরোধিতার কথা, সেই ভারত বিরোধিতা করে আপনারা কতটা লাভবান হবেন, এবার আপনারা নিজেরা ভাবুন। একটা হচ্ছে মার খাবেন, দ্বিতীয় হচ্ছে পেটেও লাভ পড়বে। কোন দিকে যাবেন সেটা আপনাদের ব্যাপার। আজকে যারা জেহাদ জেহাদ করে বেড়াচ্ছে, সমস্ত ইউনিভার্সিটি গুলো সব জেহাদিতে ভরে গেছে। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা মানে ইউনিভার্সিটি, যেটা সারা বিশ্বে একটা স্থায়ী নাম করে দিয়েছিল, সেখানে এখন জিহাদের স্লোগান উঠছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাদের সকলের পা দিয়ে ছবি মারানো হয়, জাতীয় পতাকা ওখানে বদলিত করা হয়, অথচ বাংলাদেশের জাতীয় পতাকা আমরা কখনো অপমান করি না, সেটা আমাদের ধর্মে নেই। হ্যাঁ, বিক্ষোভের মাঝে 2-1টা এরকম উত্তেজিত ঘটনা ঘটলে পরে তারা এগুলো করে, তবে তাই নিয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু মানে পুলিশ কিন্তু ব্যবস্থা নেয়। যারা এই পতাকা জ্বালায় তারা কিন্তু ভারতের পুলিশের হাতে, পশ্চিমবঙ্গের পুলিশের হাতে বা দিল্লি পুলিশের হাতে তারা কিন্তু অ্যারেস্ট হয় এবং তাদের কিন্তু উপযুক্ত শাস্তিও হয়। সেটা 3 মাসের জেল হলো। কারোর পতাকা যদি তুমি জ্বালাও, তাহলে দেশটাকে জ্বালানো হবে বলে এটা ধরে নেওয়া হয়, মানে আইনে ধরে নেওয়া হয়। আইনের 574 ধারা অনুযায়ী, আইপিসি 574 ধারা অনুযায়ী এটাকে ধরে নেওয়া হয়, কোন দেশের পতাকা যদি জ্বালানো হয়, সেই দেশকে জ্বালানো হয়েছে বলে ধরে নেওয়া হয়। যেমন আপনাদের কোন বাংলাদেশে যে আমাদের ভারতের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের যে জমিটা আছে, সেই জমিটা কিন্তু হচ্ছে ভারতের জমি, অলিখিত ভাবে ভারতের জমি। ঠিক তেমনি ভারতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের কিন্তু জমিটা হচ্ছে বাংলাদেশের জমি, কিনা না হলো বাংলাদেশের জমি। তার সুরক্ষার দায়িত্ব সমস্ত কিছু হচ্ছে ভারতবর্ষের। যেমন বাংলাদেশের সুরক্ষার দায়িত্ব
বাংলাদেশ সরকারের, কোনায় বারবার বাড়িতে বা অফিসে, যাই বলুন না কেন। তবে বাংলাদেশ সম্পর্কে আমাদের সেনাপ্রধান তিনি যা পরিষ্কার বলে দিয়েছেন, যদি এটা 4-5 বছর দীর্ঘায়িত করার চেষ্টা করা হয় তাহলে পরে সেটা হবে না। যোগাযোগ রাখা হচ্ছে মানে কি, নিরন্তর কথাবার্তা বলা হচ্ছে, সাবধান করা হচ্ছে, যোগ্য মানে কি বলে জবাব দেওয়ার কথা হচ্ছে, সমস্ত কথাই হচ্ছে। কিন্তু ভারতবর্ষ রেডি হয়ে বসে রয়েছে, আর ওখানে রাফাল গিয়ে নামবে বলে তার জন্য চিকেন ডেকে আপনার ওইখানে শর্ট ল্যান্ডিং সিস্টেম করা হয়েছে, যেখানে 12টা 14টা বিমান ওখানে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। এপার ওপার উড়ে গিয়ে তারা সমস্ত যা যা কাজ করার তারা সমস্ত করে নেবে। ফলে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। যুদ্ধ 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 চাই, যুদ্ধ চাই, খুব সন্নিকটে এসে পৌঁছেছে। আপনারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। সবাই ভালো থাকবেন। এটা আমি আগেই বলেছি যে গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা আন্তর্জাতিক বাহিনী পাঠাতে চান, এবং সেই বাহিনীতে অংশগ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অনুরোধ করেছিল, কিন্তু বাংলাদেশকে কিন্তু সেখানে কোনো অনুরোধ করা হয়নি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল অনেকটা জেচে পড়েই এই অ্যালিসন হুকারকে বলেছিলেন যে বাংলাদেশ এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী, এবং এর সাথে একটা শর্ত ছিল যে ডক্টর ইউনূসই মেইনলি ডক্টর খলিলকে দিয়ে এই প্রস্তাবটি পাঠিয়েছে যে এইখানে বাহিনীতে যোগ দেবে, এবং এর সাথে একটা শর্ত দিয়েছিল যে ডক্টর ইউনূস চেয়েছিল যে এর মাধ্যমে আমেরিকা যেন এই ডক্টর ইউনূস সরকারকে আরো 1 বছর সাপোর্ট দেয়, তিনি যেন আরো 1 বছর ক্ষমতায় থাকতে পারে। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন এইগুলো তখন বেহেশতে চলে যাবে, এবং আমেরিকার সমর্থন নিয়ে ডক্টর ইউনূস আরো 1 বছর যেন ক্ষমতায় থাকতে পারে। এই কারণেই তিনি এই প্রস্তাবটি ডক্টর খলিলকে দিয়েছেন। এখন এই ডোনাল্ড ট্রাম্প যে ইন্টারন্যাশনাল একটা বাহিনী, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, এখানে যে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ নিজের থেকেই সেখানে যেতে চেয়েছেন। হঠাৎ করে পরশুদিন আমাদের যে ডাস্টবিন শফি, ডক্টর ইউনূসের প্রেস সচিব, তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম। সেই স্ট্যাটাসে তিনি বলছেন যে, দেখে পড়ি, জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা দেশগুলোর একটি হিসেবে এবং ফিলিস্তিনিদের দাবির প্রবল সমর্থক হিসেবে আমরা বেশ কয়েকটি বিষয় মেনে নেওয়া হলে আইএসএফ এ যোগ দিতে আগ্রহী। এসব বিষয়ের মধ্যে রয়েছে আইএসএফ অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে। গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে। গাজা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার দায় দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে। তার মানে ডক্টর খলিল একটা প্রস্তাব দিয়ে আসছে, যিনি বলছেন যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশের আর্ম ফোর্স থেকে তারা পার্টিসিপেট করতে চায়, এবং সেখানে কোনো শর্ত ছিল না, সেখানে হিডেন এজেন্ডা ছিল ডক্টর ইউনূসের যে তাদের 1 বছর রাখতে হবে। কিন্তু হঠাৎ করে এই প্রেস সচিব শফিক এই শর্তগুলো কোথায় পেল? তাকে এই শর্তগুলো দিতে কে বলেছে? এইটা তো বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাকে দেওয়া প্রপোজালের শর্ত ছিল না। এবং শফিক কিন্তু সেখানে আরো অনেক কথা বলেছে যে বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ অব্যাহতভাবে গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ ও গাজার ভূখণ্ড থেকে ইসরায়েলি সব বাহিনীর সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। আবার আমরা এটা জানি যে 2025 সালের 17 নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত একটি প্রস্তাবে অন্যান্য বিষয়ের সঙ্গে গাজায় স্থিতিশীলতার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনের উল্লেখ করা হয়। বিষয়টি তুলে ধরে শফিকুল আলম বলেন, নিরাপত্তা পরিষদের সব মুসলিম দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। প্রস্তাবটি যেন নিরাপত্তা পরিষদে গৃহীত হয় সে জন্য অন্য বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশ যৌথভাবে সুপারিশ করেছিল। প্রেস সচিব বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইএসএফ প্রতিষ্ঠার সিদ্ধান্তের গুরুত্বকে আমরা স্বীকার করি
এবং জানতে পেরেছি যে বেশ কয়েকটি মুসলমান দেশ এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী। আমরাও সতর্কতার সাথে বিষয়টা বিবেচনা করছি। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেবো। তার আগে আপনারা জানেন যে সোমালিয়ার খুব কাছে একটা জায়গা সোমালিল্যান্ড, এই দেশটি এরা নিজেদের 1991 সাল থেকে স্বাধীন ঘোষণা করেছে, কিন্তু তাদের স্বাধীনতাকে কেউ রিকগনাইজ করেনি। সুতরাং তারা এক ধরনের স্বাধীন কিন্তু আবার স্বাধীন না। কিন্তু গত মাসে আপনারা জানেন যে ইসরায়েল এই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে এবং এর ফলে এই মুসলমান দেশগুলো কিন্তু এর প্রতিবাদ করেছে এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি যে ওআইসি, তারা খুব রিসেন্টলি একটা মিটিং ডেকেছিল এবং তাদের সদস্য দেশের সেই মিটিং এ তারা এই ইসরায়েলের এই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়াকে নিন্দা জানিয়েছে এবং এর প্রতিবাদ জানিয়েছে। এবং বাংলাদেশ সেখানে ছিল, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন সেখানে গিয়ে তিনিও এই ইসরায়েলের সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটায় প্রতিবাদ জানিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজাল ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফ, সেখানে বাংলাদেশ সৈন্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে নিজের থেকে, বাংলাদেশের কাছে কিন্তু চাওয়া হয়নি। আবার সোমালিল্যান্ডের এগেইনস্টে আপনি প্রতিবাদ করেছেন। এই যে প্রস্তাবটা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হলো, আমেরিকা কি এই প্রস্তাবটা গ্রহণ করেছে? আপনাদের এটা জানানোর জন্যই আজকের এই সংক্ষিপ্ত পর্ব। আমেরিকা বাংলাদেশের এই আইএসএফ এ জয়েন করার যে প্রপোজাল সেটা রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে এবং বলেছে তাদের পক্ষে ডক্টর ইউনূসকে আর 1 বছর সমর্থন দেওয়ার কোনোভাবেই সম্ভব না। পাশাপাশি আমরা তো আপনাদের কাছে কোনো ফোর্স চাইনি। তো আমেরিকা যখন প্রত্যাখ্যান করেছে তখন এই ডাস্টবিন শফিক নিজের থেকে এসে একের পর এক শর্ত দিচ্ছে যে এই শর্ত মানলে আমরা আইএসএফ এ সৈন্য পাঠাবো। মিস্টার শফিক, আপনার কাছে আমেরিকা সৈন্য চাইছে? আপনারাই যেচে পড়ে গেছেন এবং আমেরিকা সেখানে বলছে সরি, আমাদের এই তোমাদের আমরা তো ডাকি না এবং এখন আমরা তোমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। এদিকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেক ঘটনা ঘটেই চলছে। আমেরিকার রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে এসেছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এসেই তার কাজ শুরু করে দিয়েছেন। মিডিয়ায় কিন্তু আমরা অধিকাংশ খবর পাচ্ছি না। তিনি সিভিল সোসাইটির সাথে যেমন দেখা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথেও তিনি দেখা শুরু করেছেন। এদিকে জামাতের নেতৃত্বে যে জোটটি হয়েছে, নির্বাচনী জোট, যেখানে এনসিপি রয়েছে, চরমোনাই পীরের দল রয়েছে, মামুনুল হকের দল রয়েছে, সেখানে কিন্তু প্যাচ লেগে গেছে, আসন বন্টন নিয়ে ঝামেলা হয়ে গেছে। তো সেই অবস্থায় আজকে তাদের একটা সংবাদ সম্মেলন করে এই আসন বন্টন সেটা আজকে ডিক্লেয়ার করার কথা ছিল, সেটা হচ্ছে না। তো নজর রাখতে হবে মার্কিন রাষ্ট্রদূত তিনি ঢাকায় কি করছেন না করছেন, আমি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং তথ্য পাওয়া মাত্রই যতটুকু শেয়ার করা সম্ভব আপনাদের আমি জানাবো। যদি সামনে নির্বাচন হয়, কাদেরকে ভোট দেবেন একটু ভেবেচিন্তে দিন, এতটুকু অনুরোধ। যাদেরকে ভোট দিচ্ছেন তারা কি জান্নাতের টিকিট বিক্রি করছে? কারা জান্নাতের টিকিট বিক্রি করে? যখন সিনেমার যে টিকিট বিক্রি হয়, যখন উপচে পড়া টিকিট অথবা ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে দেখেন সেই টিকিট, তখন ব্ল্যাকারদের থেকে সাবধান। কারণ ব্ল্যাকাররা কিন্তু আসলে সিনেমার এনজয়টা তারা দেখে না, তারা মূল এনজয় করে টিকিট বিক্রি করে ফয়দা নিতে। সিনেমা যাই হোক, এরা সিনেমার বোদ্ধা নয়। ঠিক একইভাবে এই জান্নাতের টিকিট যারা বিক্রি করে তারা আসলে জান্নাত কি তাই জানে না, তারা জান্নাতের নামে ফয়দা লুটতে ব্যস্ত। সাবধান। তারা আপনাকে জান্নাতের টিকিট এই জন্যই দেয় যে তারা মনে করে 100% তারা নিজেরা জান্নাতে যাবে। কত বড় অহংকারে উদ্ধত তারা। তারা সেই ব্যক্তিরা যারা বলে যে তারা মাওলানাদের অনুসরণ করে, তারা আল্লামাদের অনুসরণ করে, তারা শাইখুল হাদিসদের অনুসরণ করে, শাইখুল কোরআনদের অনুসরণ করে। কিন্তু আসলে একজন মানুষ যখন
শাইখুল হাদিস, শাইখুল কোরআন, আল্লামা, এইসব টাইটেল ধারণ করে, তারা কত বড় উদ্ধত ভেবে দেখেছেন কি? সে হাদিস সব বুঝে গেছে, ইসলাম বুঝে গেছে, নিজের জান্নাত সম্পর্কে 100% নিশ্চিত। এখন তাই সে জান্নাতের টিকিট বিক্রি করার আদেশ পেয়েছে। সাবধান। আমাদের মাঝে অনেকেই অনেক সময় ইসলামের অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, সমালোচনা করেছি, হাদিসের, কোরআনের অনেক ব্যাখ্যা সমালোচনা করেছি, সিরার সমালোচনা করেছি, তাফসিরের সমালোচনা করেছি। অনেক সময় সেই কথার স্টাইলটা ঠিক ছিল না, কিন্তু এটা তো সত্য যে বর্তমানে সৌদি সরকার, তুরস্ক সরকার সহ অনেক মুসলিম দেশের সরকাররা ঐক্যমত যে অনেক হাদিস, এই তথাকথিত সহি হাদিসেও ঢুকেছে যে হাদিসগুলো আসলে ভিত্তি নেই, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই। সিরার ক্ষেত্রেও তাই, তাফসিরের ক্ষেত্রেও তাই। তাই উগ্রতাকে পরাজিত করার জন্য সৌদি আরব সহ তুরস্ক সহ অনেক দেশ ঐক্যবদ্ধ হয়েছেন। মুসলিম সমাজ পরিবর্তিত হচ্ছে, কিন্তু ওই সালাফি ওয়াহাবিরা মুসলিম সমাজকে সামনে এগিয়ে যেতে দেয় না। কারণ তারা ওই মধ্যপ্রাচ্য থেকে লাথি খেয়ে বাংলাদেশে এসে তাদের ব্যবসা ফেঁদে বসছে। তারা কথায় কথায় আপনাকে বিচার করে, আপনার টাকটার উপরে কাপড় আছে কি, দাড়ি ঠিক মতো সাইজ আছে কি, আপনার চুলে মেহেন্দি দিয়েছেন কি, মেয়েটার চুল বেরিয়ে আছে কি, মেয়েটি জিন্স পরলো কি। কারণ তারা নিশ্চিত তারা জান্নাতে যাবে, তাই তারা আপনার বিচারক হয়ে গেছে, ভিজিল্যান্টের দায়িত্ব পালন করছে। অথচ এদের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন বহুবার কোরআনে, বহুবার। এ সকল মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বহুবার কথা বলা আছে। ইসলামে মোল্লাতন্ত্র নাই, নাই। তারাই যুগে যুগে সকল ধর্মের ক্ষতি করেছে, পুরোহিতরা ক্ষতি করেছে খ্রিস্টানিটির। তাই ইউরোপে বলশেভিক রেভলিউশন হয়েছে, ইউরোপে ফ্রান্সের রেভলিউশন হয়েছে। তাই পুরোহিতদেরকে ঠেলে ঠেলে একেবারে ভ্যাটিকানে নিয়ে গিয়ে ঠেকিয়েছে। আমাদের এই উপমহাদেশে মোল্লাতন্ত্রের বীজ বপন করে গিয়েছিল ব্রিটিশরা, কারণ তারা যা ছুঁড়ে ফেলে দিয়েছে তা যেন আমরা গলদকরণ করি। আমাদের ভিতরে রেখে গেছে মোল্লাতন্ত্র। সাবধান। আমরা কারো জান্নাতের টিকিট বিক্রি করতে চাই না। জান্নাত আল্লাহর রহমত। আমরা আমাদের ভেতরে যদি মোল্লাতন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারি, তাহলে অবস্থা হবে ইরানের মতো। ইরানের মোল্লাতন্ত্রের কারণে জীবন শ্বাসরুদ্ধ হয়ে গেছে। সেখানে লক্ষ লক্ষ মানুষ এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে মসজিদে আগুন দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এদিন আমাদের দেখতে হচ্ছে, এর জন্য মোল্লাতন্ত্র দায়ী। মোল্লাতন্ত্র তারা ক্ষমতার লোভী, অর্থলোভী। যেমন ওয়াজে যায় না টাকা ছাড়া, নামাজ পড়া না ইমামতি করার চাকরি ছাড়া, খতনা করাবে না টাকা ছাড়া, এবং কি জানাজার নামাজ পড়াবে না টাকা ছাড়া। অথচ এগুলি কোনো কিছুই ইসলামের গোড়াতে অনুমোদিত নয়। তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় মোল্লাতন্ত্রের মাধ্যমে। তারা ইসলামী শিক্ষাকে যুগোপযোগী করতে দিতে চায় না। বর্তমানে এই মোল্লাতন্ত্রের মাদ্রাসাগুলো সেই ইসলামের গৌরবোজ্জ্বল দিনের মক্তব থেকে একদম সরে গেছে। অথচ ইতিহাস ঘাটলে দেখা যাবে শ্রেষ্ঠ পদার্থবিদরা ইতিহাসের সেই গোড়ার দিকে, সমাজবিজ্ঞানীরা, চিকিৎসকরা সবাই ছিল ইসলামিক পলিম্যাথস। তারা এতটাই উদার ছিলেন তাদের দৃষ্টিভঙ্গিতে ইসলামের ব্যাপারে যে নাস্তিকরাও তাদের অনেক সময় নাস্তিক মনে করে। জান্নাতের টিকিট বিক্রেতাদের থেকে সাবধান। যুগে যুগে বড় বড় শ্রেষ্ঠ ইসলামিক স্কলাররা তাফসিরের মাধ্যমে, ইজমার মাধ্যমে, কিয়াসের মাধ্যমে ইসলামকে যুগোপযোগী রেখেছেন, চলমান রেখেছেন মানুষের সমাজে। কিন্তু এরা আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করে। তারা মনে করে বিএনপি আসলে কাফেরের দল, আওয়ামী লীগ মুরতাদের দল, জাসদ বাসদ সব মুরতাদের দল। মুখে বলে না, আসলে কি জানেন, এরা একে অপরকে বিপদগামী মনে করে।
চরমোনাই মনে করে জামাত কাফের, মনে মনে বলবে না। আবার জামাত মনে করে হেফাজত কাফের, মুখে বলবে না। কারণ এরা জান্নাতের একচ্ছত্র ফ্র্যাঞ্চাইজ নিয়ে বসেছে। আপনি যখন কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন এই সকল ভিত্তিহীন হাদিস, অথবা যে সকল হাদিস ইভেন সৌদি সরকার মনে করছে এগুলি ভিত্তিহীন, অথবা আপনারা যখন সমালোচনা করবেন মিথ্যা অনুবাদের বা তাফসিরের, যেগুলো ভিত্তিহীন তাফসির কোরআনের, দেখবেন আপনাকে কাফের ট্যাগ দিয়ে দিবে, নাস্তিক ট্যাগ দিয়ে দিবে। কারণ তারা 100% নিশ্চিত তারা জান্নাতে যাবে। অথচ এরাই সবচেয়ে বড় মুনাফিক। ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, এদের জন্যই প্রযোজ্য। আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জামায়াত এনসিপির জোট 11 দলীয় জোটের মধ্যে গৃহদাহ হচ্ছে। তাদের জোট শেষ পর্যন্ত 11 দলে থাকবে কিনা সেরকম একটা সংশয় দেখা গেল। কারণ হলো একটু আগের একটা খবর, আজই গণমাধ্যমকে জানানো হয়েছিল তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে 11 দলীয় জোটের সর্বোচ্চ নেতারা থাকবেন, তারা তাদের আসন সমঝোতার ব্যাপারটা মিডিয়াকে জানাবেন। পরবর্তীতে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে এবং গত 2-3 দিন থেকে আসলে আসছিল খবর, বিশেষ করে দুটো রাজনৈতিক দলের সাথে, একটা হচ্ছে ইসলামী আন্দোলন আর একটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, যেটার নেতৃত্বে জনাব মামুনুল হক আছেন। খেলাফত মজলিস দুটো আছে এই জোটে, একটা খেলাফত মজলিস আর একটা বাংলাদেশ খেলাফত মজলিস। তাদের সাথে আসন সমঝোতা বিষয়ক সমস্যা হয়েছে এইরকম একটা খবর আসছিল এবং এই স্থগিত করার মাধ্যমে এটা আরও প্রমাণিত হলো। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, আমরা শেষে দেখব। কিন্তু একটা ফর্মুলা তাদের শুভাকাঙ্ক্ষী অ্যাক্টিভিস্টরা কেন দেন না আমি জানি না। প্রচুর অ্যানালিস্ট অ্যাক্টিভিস্টরা আছেন, আমি একটা ফর্মুলা 2 দিন আগের একটা ডেটা থেকেই মনে হয় তারা বের করতে পারেন। এই সাজেশনটা তাদেরকে দেওয়া উচিত, দিচ্ছেন না বলে আমার মনে হয়, আমি একটু দিয়ে রাখি। একটা প্রতিষ্ঠান না, 4টা প্রতিষ্ঠান মিলে একটা জরিপ করেছে, যে জরিপে বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই আছে বলে বলছেন। এবং ওর মধ্যেকার একটা প্রতিষ্ঠান ন্যারেটিভ, আমি ভুল না করলে, যেহেতু ডাকসু নির্বাচনে দুর্দান্ত একটা ভবিষ্যৎবাণী নাকি তারা করেছিল, তাই সবাই বলছে এটাই সঠিক পরিসংখ্যান, অন্য যারা যা করছে সেগুলো কোনোটাই ঠিক না। তো আমার কাছে মনে হয় যে এই জোট এই পরিসংখ্যানকে, তাদের মাইন্ডেড মানুষ যেহেতু, তাদের অ্যালাইন্ড প্রতিষ্ঠান যেহেতু, তারা এটার ডেটা থেকে তাদের আসন সমঝোতা করতে পারে। তো মানে এখানে বলা হয়েছে জামায়াতে ইসলামী 33.6, মানে প্রায় 33.6% তারা, মানে প্রায় 34% ভোট তারা পাবে। এনসিপি 7.1% ভোট পাবে, ইসলামী আন্দোলন 3.1%, এবং আদার্সের মধ্যে 4 মামুনুল হকের যে দল আছে বাংলাদেশ খেলাফত মজলিস, আলাদা করে 1 বা 0.5%ও বলা হয়নি। তো এখন কারা কত সিট নিয়ে ডিবেট হচ্ছে, আমরা এই রিপোর্ট যদি দেখি সেখানে দেখা যাচ্ছে, প্রথম আলো একটু আগে একটা রিপোর্ট করেছে, সেটা হলো ইসলামী আন্দোলন বলা হয়েছে চাইছে তারা 50-এর বেশি। প্রথম তারা 100 সিট চাইছিল, পরে 50-এর বেশি চায়, জামাত 40-এর বেশি দেবে না। আমরা জানি এর মধ্যে এনসিপির সাথে 30 আসনের এক ধরনের সমঝোতা হয়েছে। এনসিপি আসলে খুবই কম পাচ্ছে এই হিসাব যদি করি, আমরা আসবো। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস মানে মামুনুল হকের দল 25 থেকে 30টি আসন চাইছে, জামাত সর্বোচ্চ 20টি আসন দিতে পারে। মানে 20টি আসন যদি খেলাফত মজলিস পায়, এনসিপি 30টা কিভাবে পায়? ওই পরিসংখ্যানে খেলাফত মজলিস 1% ভোট টোটো যদি পেত তাহলে এটা আলাদাভাবে আসতো, মানে ওরা 1%ও পাচ্ছে না, আর এনসিপি 7.1% পাচ্ছে। এনসিপি তো বিরাট অবিচার হয়ে যাচ্ছে। আবার এনসিপির অর্ধেকেরও কম ভোট পাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিন্তু তারা এনসিপি চাইতে বেশি সিট পাচ্ছে। এনসিপিকে 30 সিট দেওয়া হচ্ছে, ইসলামী আন্দোলনকে 40+ বা 40টা দিতে রাজি হয়েছে জামাত, তারা অন্তত 50+ সিট চান। এদিকে এনসিপির সিট ভোটের পাওয়ার যে সম্ভাবনা সেই জরিপ অনুযায়ী সেটা 1/5-এর বেশি। মানে জামাত যদি অ্যারাউন্ড 200 সিটে করে তাহলে তো এনসিপির এমনি কাগজে কলমে 50টা পাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। আমি মনে করি এনসিপির আরও অনেক বেশি পাওয়ার কথা ছিল, কারণ এনসিপি জামাতকে একটা অসাধারণ সুবিধা দিয়েছে। এনসিপির ডিজাস্টার হয়েছে জোটে গিয়ে, আমি মনে করি, আগেও বলেছি, এনসিপি জামাতকে একটা বিরাট সুবিধা দিয়েছে যে জামাতের নেতৃত্বে একটা ইসলামী দলের জোট হয়েছে, যেটা ইন্টারন্যাশনালি জোটটাকে প্রশ্নবিদ্ধ করার সম্ভাবনা ছিল। এর মধ্যে বেশ র্যাডিক্যাল দল আছে, জামাত অন্তত এই মুহূর্তে তার র্যাডিক্যাল চেহারাটা লুকিয়ে খানিকটা কম র্যাডিক্যাল চেহারা ধরার চেষ্টা করছে, কিন্তু ঘোষিত র্যাডিক্যালরা আছে এখানে। তো তা যদি হয় সেটা তার সমস্যা তৈরি করতে, এনসিপি এসে সেই সমস্যা থেকে এখানে এটা দূর করেছে, কারণ তারা একটা মধ্যপন্থী দল। এর চাইতেও জরুরি কথা সেটা হচ্ছে এর মধ্যে গণ অভ্যুত্থানের ফেজগুলো আছে। সো এনসিপি ওই রেশিও অনুযায়ী 50টা পাওয়ার কথা, এনসিপি তো আরও বেশি ক্লেম করা উচিত ছিল আসলে, 60-70টা।
কারণ সে যেহেতু একটা এক্সট্রা প্রিভিলেজ দিচ্ছে যেটা ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস জামাতকে দিচ্ছে না। যাই হোক, বটম লাইন হচ্ছে যারা এই জরিপকে খুবই সঠিক বলে আনছিলেন, সঠিক বলে দাবি করছিলেন, তাদের মনে হয় জামায়াতে ইসলামকে বা অন্য দলগুলোকে এই সাজেশন দেওয়া দরকার যে এই জরিপ অনেক ক্রেডিবল, আপনারা মেনে টেনে নিয়ে এভাবেই আসন সমঝোতা করে ফেলুন। কারণ এনসিপি অত্যন্ত ডেপ্রাইভড হচ্ছে দেখছি, মানে মামুনুল হকের দল যদি 20টা সিট পায়, যার জন্য আলাদা করে কোনো পরিসংখ্যান ওঠে নাই, সেখানে 30টা সিট নিপে এনসিপি হতেই পারে না। 40টা পাবে সেই দল যে এনসিপির অর্ধেকের কম ভোট পাবে বলে বলছে, আর এনসিপি পাবে 30টা। নিশ্চয়ই অবিচার। এই দলটা ব্র্যান্ডিং করছে ইনসাফের, ব্র্যান্ডিং করছে সততার। তাহলে আইদার তারা সঠিক আছে, মানে এই জরিপটা ভুল, অথবা জরিপটা সঠিক আছে, তারা বেইনসাফি করছেন। দুটোর একটা তো বটেই।